হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে বলবো, সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। আজকে 3টে ঘটনা আছে তোমাদের জন্য। তোমরা তো জানোই, যেদিন আমি ঘটনা দিতে পারি না, ঠিক তার পরের দিন আমি 2টো কি 3টে তোমাদের জন্য সিলেক্ট করে রাখি ঘটনা। আজকে 3টে ঘটনা শোনানোর আগে সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে করে নিও। আমরা প্রত্যেক বছর সুস্থ থাকি আর অসুস্থই থাকি, আমরা কিন্তু বাড়িতে মোটামুটি সবাই সবুজ শাক এনে খাই। আজকের ঘটনা একটা না, দুটো না, 3টে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল আমি গেছিলাম মায়ের আশীর্বাদ দিতে। 3জন এসছিলেন ক্লায়েন্ট। তোমরা আশা করি রাতের ভিডিওটা সবাই ওয়াচ করেছো। আজকে যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা সবাইকে বলবো 3টে ঘটনা খুব মনোযোগ সহকারে শোনো, কারণ 3টে ঘটনা আজকে গায়ে তো শিহরণ দেবেই। তাহলে চলো, সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। তাহলে এবার আমরা ঘটনায় ফিরি। প্রথম ঘটনাটা হচ্ছে গ্রাম বাংলার একটি ঘটনা। শাক যখন বাজারে আসে, তার আগে শাকটাকে ভোরবেলা অন্ধকার থাকতে মধ্যরাতে শাক কাটা হয়। সেই শাকটা কিন্তু আমাদের বাজারে আসে। দেখবে বাজারে যারা বাজার করতে যান, আমাদের মা বাবা অথবা বড় জেঠুমশাই জেঠিমা যারাই বাজার করেন না কেন, ওনারা কিন্তু সবসময় বাজারে ফ্রেশ টাটকা জিনিসটা কিন্তু নিতে চান। শাক যদি মাথা নুয়ে যায়, একদম যদি শুকিয়ে যায়, সেই শাক কিন্তু কেউ কেনে না। আর চাষিরাও সেরম শাক কিন্তু বাজারে বিক্রি করে না, কারণ তাতে দাম পাওয়া যায় না। তো চাষি যারা থাকেন, ওনারাও কিন্তু একদম অন্ধকার থাকতে শাকগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি বাজারে আসেন, যাতে একদম ফ্রেশ তাজা শাক কাস্টমারকে দিতে পারেন। তো আজকের ঘটনা গ্রাম বাংলার এক ভাই আর তার বাবা, তাদের বিশাল জমি জায়গা আছে, তাদের আলু চাষ হয়, সিজনেবল যে সবজি সেগুলো চাষ করে, আর সারা বছর টুকটাক কিছু না কিছু শাক তারা চাষ করে থাকে। ভাইয়ের নাম হচ্ছে শরৎ বণিক। ভাই বলে, দিদিভাই আমার বাড়ি নীলগঞ্জ, মানে আমাদের উত্তর 24 পরগনার নীলগঞ্জের ঘটনা এটা। আর নীলগঞ্জ হয়তো তোমরা অনেকেই জানো, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে চাষি ঘর আছে, আর ওখানে কিন্তু প্রচুর চাষ হয়। ভাই বলে, দিদিভাই এই ঘটনাটা আমার আর আমার বাবার সাথে ঘটে। আমরা শীতের সময় আমরা জানি যে মোটামুটি মেথি শাক, তারপর তোমার বেতো শাক, এইগুলো কিন্তু শীতের সময়টা পাওয়া যায়। বলছে প্রচুর মেথি শাক করেছে বাবা, আর যেটুনি আলু সবজি যে ক্ষেত আছে তার পাশে কিছু অল্প পরিমাণে বেতো শাক হয়েছে। বলছে, দিদিভাই আমি আর আমার বাবা প্রত্যেক দিনের মতো সেদিনও ভোরবেলা শাক তুলতে যাই। যখন আমরা শাক তুলতে যাই, তখন দেখলাম আমাদের পাশে গ্রামের এক কাকা আমাদের এই জমির ওখান থেকে আসছে, কিন্তু ওনার হাতে কিছু নেই, উনি খালি হাতে ফিরছেন। আমার বাবা তাকে দেখে বলল যে, ওনার নাম নিয়ে, যে কি কোথায় গেছিলে দাদা এত সকালবেলা? তখন বললো, আমি মাঠের দিকে গেছিলাম, মাঠের ওখান থেকে আসছি। এখনো মাঠে আমি মানে উনি টমাটার তুলবে, ওনার মাঠে প্রচুর টমাটার চাষ হয়েছে। বললো আমি তুলতে যাব, তো লোক আসেনি, উনি লোক দিয়ে টমাটার এগুলো তোলেন। ভালো কথা। তো ঘটনাটা বেসিক্যালি ঘটে, সেটা হচ্ছে যখন এই ভাই আর তার বাবা যাচ্ছেন, যখন দেখেন যে প্রচুর চাষ হয়েছে চারিপাশে, দেখতে দেখতে যাচ্ছে, সকালের দৃশ্য, মনোরম দৃশ্য, অন্ধকার পুরো মাঠ, ধুধু প্রান্তর, ওনারা দুজন বাবা আর ছেলে হেঁটে যাচ্ছেন। বলছেন, অদ্ভুতভাবে আমার সাথে একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমার পায়ে, ভাই বলছে আমার পায়ে না কিছু একটা আটকায়। তো আটকাতে আমি ওখানটা বসে মাঠে দেখছি, খুব জ্বালা করছে বা পাটা, আমার পায়ের মানে পাতাটা প্রচণ্ড জ্বালা করছে। তো আমি দেখলাম আমার পাটা জ্বালা করছে। আমি ওখানটা মানে অন্ধকারে আমার বাবাকে বললাম, বাবা মোবাইলের টর্চটা দাও তো, একটু পায়ের মধ্যে ফেলো। আমার বাবা মোবাইলের টর্চটা পায়ের মধ্যে ফেলে।
আমি তখন দেখলাম কিছু একটা হয়তো, অনেক জংলা বন হয়তো, কিছু একটা হয়তো লেগেছে। তখন বাবা টর্চটা পায়ের উপর ফেলে, তখন দেখলাম পাটা ছুলে রক্ত বেরোচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা পা দিয়ে রক্ত বেরোচ্ছে। বাবা আমাকে বলল, একটুখানি আশেপাশে তো জমির অনেক রকম গাছ থাকে, তা সেই গাছের রসটা, বাবা বলল তুই ধর ফোনটা। আমি হাত দিয়ে ধরলাম, বাবা কিছু পাতা, বাবা জানেন, তুলে আমার পায়ে লাগিয়ে দেয়। তারপর আমি যাই মাঠে, মাঠে গিয়ে আমরা শাক তুলি। শাক তুলে আমরা ফিরি, তখন ওই ভোর ভোর হচ্ছে। তো আমার বাবা শাকগুলো নিয়ে মাঠে চলে যায়। আরও সবজি আছে, সেগুলো আগের দিন তোলা হয় বিকেলে। বাবা যখন মাঠে চলে যান, আমি ঘরে চলে যাই। ঘরে যাওয়ার পর আমার পাটা আস্তে আস্তে ফুলতে থাকে। ভাই বলে, দিদি ভাই, এরকম মাঠে গেলে পারে অনেক সময় অনেক রকম বিষাক্ত পোকাও কামড়ায়, অনেক সময় পা কেটে যায়। ওইটা নিয়ে কোনো রকম আর সেরকম কিছু ভাবিনি, অতটা মাথা ব্যথা করিনি। দিদি ভাই, আমি কি বলবো, ওই যে পা ফোলা আরম্ভ হলো, ওই পা একটা সপ্তাহ ধরে ওরকম ফুলে আছে। আমি আর মাঠে যাই না, বাবা একা যান। আমার বাবা হঠাৎ একদিন এসে বলল, মাঠের ওই দিকে যাওয়াটা বন্ধ করতে হবে, রাতের বেলা যাব না। আগের দিন বিকেল বেলা আমরা শাকগুলো লোক দিয়ে কাটিয়ে নেবো, আমি যাব, কাটবে। ওখানে অনেকে আছে যারা বেকার, ওদের দুটো টাকা দিলে ওরা করে দেয় কাজটা। তো আমার বাবা বলল যে ছেলেটার পা এরকম হলো, আর কি জানি রাতের বেলা, চাষি মানুষ, কোনোদিন তো জীবনে ভয় পায়নি, কিন্তু একা একা যখন যাই, বাবু যায় না সাথে, তখন না কিরকম যেন একটা ভয় ভয় লাগে, কিরকম একটা কাজ করে। আমার মা এই কথা শুনে বাবার মুখে খুব ঘাবড়ে গেল। বলল, কি গো, তুমি চাষির ঘরের ছেলে, তুমি চাষ করো, তোমার চাষি পুষি দেখেই তো বিয়ে করলাম, এখন তুমি এইসব ভয় পাচ্ছ? আমার বাবা বলল, ভয় পাচ্ছি না, দেখো ছেলেটাকে নিয়ে নিয়ে যাই তো অনেক আগে থাকতে, এবার বয়স তো আমারও হচ্ছে, জানি না মাঠের ওই দিকটা না বেশ গাটা ছমছম করে, কেউ থাকে না, অত সকালে যাই। আর আমাদের মাঠের আশেপাশে না কেউ শাক টাক চাষ করে না, আমাদের জমিতেই হয়। যদি আদার্স কেউ জমিতে চাষ করতো, বাবা হয়তো তাদের সাথেই যাওয়া আসা করতো। যাই হোক, আমার বাবা বলল, দেখি এবার বেলায় বেলায় শাকগুলো কাটিয়ে নেবো, কাটিয়ে রাখবো, দরকার নেই, হ্যাঁ মানে বিকেল বেলা করে কাটাবো, পরের দিন করে বাজারে দেবো। মা বলল, যেটা ভালো বোঝো সেটা করো। তো এরকম করে দিন যায়। তো আমাদের ঠিক মানে এই ঘটনাটা যখন ঘটছে, হয় না বাড়িতে দেখবে অনেক সময় অনেক কিছু অঘটন ঘটলে তখন আমরা নিজেরা আলোচনা করি যে এই ঘটনাটা ঘটছে, এরকম হচ্ছে, ও মারা গেছে বলে নাকি ভয় লাগছে কেন, এরকম আমাদের একটা কৌতূহল হয়। তো আমার বাবা তখন বলল যে আমাদের জমিতে একজন কাকা, মুসলিম কাকা, জমিতে কাজ করতেন, মানে পুরো জল দেওয়া, জমির যে জংলা গাছ সেগুলো তুলে ফেলা, ফলন কাটা, রোপণ করা, সব কিছু ওই কাকা করতেন। কাকার বাড়ি অন্য জায়গায়, কাকা আমাদের মানে যে জমি আছে ওইখানে একটা দূরে বাড়ি করা ছিল, সে কাকা থাকতেন। তো কাকা না মারা যায়, ওনাকে সাপে কাটে। কাকা মারা যাওয়ার পর থেকে মানে আমাদের চাষবাসে অনেক ক্ষতি হয়েছে, জানি না কেন। এক একটা মানুষের মানে শরীরের ওর্জা থাকে, দেখবে খুব ভালো। তো যাই হোক, আমার বাবা বলল যে ও মারা যাওয়ার পর থেকে আমাদের আরও চাষবাস এইসব আর মন লাগে না। আর কতদিন, ছেলেও বড় হয়ে গেল, আর চাষবাসের দিকে যাব না, এবার আমরা অন্য কিছু একটা করব, দেখি। আমার বাবা এসব আলোচনা করে। একদিন খুব ভালো করে মনে আছে, মানে পূর্ণিমা কি অমাবস্যা ছিল, ভাই বলছে, দিদি আমার অতটা মনে নেই, আমাদের বাড়িতে রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা শুই, হঠাৎ আমার বাবা চিৎকার করে ওঠে রাতের বেলা। আমিও শুনে পাশের ঘরে উঠে ছুটে গেলাম মায়ের ঘরে, দেখলাম মা বাবাকে পিঠে বুকে মাথায় হাত বোলাচ্ছে, আমাকে বললো, বাবু জল দে তো। আমি জল দিলাম, বাবা জলটা খেলো। আমি বললাম, বাবা কি হয়েছে গো? তখন বাবা বললো, দেখ না, ওই যে তোর চাচা কাজ করতো, মানে আমার এই যে ভাই ঘটনাটা বলেছে, সে চাচা চাচা বলতো ছোট থেকে, একদম ছোট থেকে দেখেছে তো। বলছে ওই চাচা যে কাজ করতো না, সেই চাচার একটা স্বপ্ন দেখলাম রে। ওকে দেখলাম মাঠের মধ্যে বসে আছে। স্বপ্নটা কেমন দেখেছে এবার আমি তোমাদের বলি। বাবা বলছেন ভাইয়ের কথা মতো যে আমি একা যেরকম মাঠে যাই, ভোর রাত্রে আমি যাচ্ছি,
তো দূর থেকে দেখছি মাঠের মধ্যে কেউ যেন বসে আছে। তা ভাবছে হয়তো কেউ ফলন চুরি করতে এসছে। অনেকে তো আছে আশেপাশে কিছু লাগলে পরে ওরকম তুলে নিয়ে যায়, আছে এরকম, রাতের বেলা তো পাহারা দেয় না কেউ। বলছে আমি ভাবলাম চোর হবে। তা কিছুদিন আগেও এরকম শুনছিলাম কারোর আলু মাটি খুঁড়ে তুলে নিয়ে গেছে, মানে 5-6 কিলো আলু তুলে নিয়ে গেছে। তারপরে টমেটো চুরি হয়, শাকও আমাদের কেটেছে, এরকম শুনেছি। তো আমার বাবা ভেবেছে মনে হয় আমাদেরও মাঠে কেউ চুরি করতে এসছে। বাবা আস্তে আস্তে গিয়ে ভেবেছে ওর কলারটাকে শক্ত করে ধরবে, যে কে চোরটা। বলছে আমি যখন সামনে যাই, যেতে দেখলাম ও আমার দিকে মুখটা ঘোরালো। আমি ওর মুখটা দেখে না রীতিমতো ভয় থমকে গেলাম। কারণ আমি দেখলাম যে যাকে আমি দেখছি সে সেই আমাদের জমিতে কাজ করা সেই চাচা। ভাবতে পারো, এটা কিন্তু স্বপ্নে দেখেছে, স্বপ্নে, বাস্তবে না। এবার ঘটনাটা শোনো, আরো বেশি ইন্টারেস্ট লাগবে, আরো বেশি ভয় লাগবে। ঠিক এইবার শুরু হলো আসল ঘটনা। এটা তো স্বপ্ন ছিল, কিন্তু আমার বাবা স্বপ্নটা কিন্তু বাড়িতে বলে। অনেকের কথা মতো দেখবে বলে স্বপ্ন যদি দেখো, স্বপ্ন বলে দিলে সেটা নাকি আর সফল হয় না। কিন্তু আমার বাবার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। আমার বাবা পরের দিন যখন সকালবেলা যখন যায় তার চাষের জমিতে, সে কিন্তু যে দৃশ্য স্বপ্নে দেখেছিল সেই দৃশ্যই কিন্তু সে দেখে তার জমিতে। ঠিক ওই রকমই জামা পরা, ওরকমই পেছন ফিরে ঠিক ওই মাঠের মাঝখানে কেউ একজন বসে আছে। আমার বাবা দূর থেকে দেখে বাবার পুনরায় মনে পড়ে বাবা যে আগের রাতে একটা স্বপ্ন দেখেছিল সেটা কি বাস্তবায়িত হচ্ছে। আমার বাবা যখন তার কাছে, অনেকটা দূরে, যদিও কাছে খুব একটা যায়নি কারণ সে স্বপ্নটা দেখেছিল, যখন যায় তখন গিয়ে আমার বাবা ঠিক তার নাম করে বলে, কিরে তুই তুই তো মারা গেছিস। তখন সে বাবার দিকে ঘুরে উঠে দাঁড়ায়, একটা হাসি বাবার দিকে তাকিয়ে হাসে। তখন আমার বাবা ভয় পায়। বাবা বলে, তুই কি বলতে এসেছিস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই কি বলবি বল। তখন সে আমার বাবাকে বলে যে আমার জানাজা ঠিকমতো হয়নি। কারণ যখন সাপে কাটে তখন তার বাড়ির যারা আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু সেই চাচাকে নিয়ে যায়। আমার বাবা, আমার মা সবাই গেছিল তাদের বাড়িতে, নিয়ে যায়। এই কাজটা কিন্তু আমার বাবা করেনি, জানাজার কাজটা তার বাড়ির লোক করেছিল, আমার বাবা করেনি। কিন্তু যেহেতুনিক আমার বাবার কাছে সে থাকতো, আর আমার বাবাকে দাদা দাদা বলে অন্তর, কে বলেছে যে মুসলিম আর হিন্দু ভাই ভাই হয় না? হ্যাঁ, আমরা দেখেছি যে সেই চাচার সাথে আমার বাবার নিজের ভাই আর দাদার মতো সম্পর্ক ছিল। আমার বাবা পুনরায় সব কিছু যখন জানতে পারে তখন আমার বাবা সেই চাচার বাড়িতে যোগাযোগ করে আবারও ক্রিয়া করা হয়। কেন, চাচা মারা যায় বেশি দিন হয়নি, 3 থেকে 4 মাস হয়েছিল, তার মধ্যেই স্বপ্নটা দেখেছিল। তো এই ছিল আমাদের প্রথম, আমাদের ভাইয়ের ঘটনা। এবার আমি তোমাদের দ্বিতীয় ঘটনায় যাব। সবাইকে বলবো ঘটনাগুলো কেমন লাগছে, কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগছে, ভয় লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই থাকে। দ্বিতীয় ঘটনা আমরা যেটা শুনবো সেটা হচ্ছে একটা গলিকে কেন্দ্র করে, যেই গলিতে সন্ধ্যের পর কেউ যেত না, কেউ যেত না। আর এটা কলকাতার মধ্যেই একটা কোনো জায়গায় অবস্থিত সেই গলি, যেই গলিটায় লোকে বলে রাতের বেলা নাকি মানুষ চলে না, ভূতে চলে। হ্যাঁ, রাতের বেলা ভূতে চলে। এবার সেই গলির একটা ঘটনা আমি তোমাদেরকে বলি। এই ঘটনাটা যিনি বলেন উনি একজন স্কুল টিচার, এখনো উনি ছোট ছোট বাচ্চাদের পড়ান ইংলিশ মিডিয়ামের। বলেন, ম্যাডাম, আমাদের যে গলিটা, মানে আমাদের বাড়িটা মোড়ের মাথায়, আমাদের দোতলা বাড়ি, তার পাশে একটা গলি চলে গেছে এইরকম, মন্দিরের পাশ দিয়ে একটা গলি চলে গেছে এইরকম। বলছে যেই গলিটা, মানে আমাদের বাড়ির একটা বাঁ দিকে ঢুকেছে, একটা ডান দিকে, ডান দিকের গলিটা হচ্ছে খারাপ। তো ওই গলিতে স্থানীয় লোকরা জানে যে এই গলিটা দিয়ে যাওয়া যাবে না, যাদের বাড়ি ওর ভিতরে তো বাড়ি আছে তারা অন্য দিক দিয়ে ঘুরে যায়, নয় আমাদের এই পাশের গলি দিয়ে যায়, আর না হলে তারা পেছন দিক দিয়ে অনেকটা ঘুরে যায়। কিন্তু একটা ডেলিভারি বয় সে কি করে জানবে যে ওই গলিতে সন্ধেবেলা
পরকে যাওয়া আসা করে না। তো এই ঘটনাটা, এই যে আমাকে যিনি পাঠান স্কুল টিচার, উনি বলেন আমার নিজের কানে শোনা চোখে দেখা। আমরা বাড়িতে, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, গত বছর ঘটনাটা ঘটে 2025-এ, বলছে বৃষ্টি হচ্ছে, আমরা বাড়িতে, মা সেদিন জমিয়ে খিচুড়ি রান্না করছে, আমার বাবা বলছে একটু গরম মশলা দিয়ে খিচুড়ি করো, আমার মা রান্না করছে, আমি মাকে বললাম বেগুনি করো। মানে আমাদের খাবার একটা একটা নতুন নতুন মায়ের কাছে প্রত্যেক দিন আহ্লাদ বলতে পারো করতাম, মা সেগুলো করে দিতেন। তো হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, লোক জড়ো হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িটা একদম মানে মোড়ের মাথায়। তো তখন আমার বাবা বলল, কী রে, গাড়িটারই অ্যাক্সিডেন্ট হলো নাকি? একমাত্র গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এরকম হই হুল্লোড় হয়। তো আমি তখন বাবাকে বললাম, দেখো তো বাবা কি হয়েছে। বাবা বললো দাঁড়া তো, ছাতা নে। ছাতা নিয়ে বাবা বাইরেটা বেরোয়। আমাদের মানে গেট খুললেই কিন্তু রাস্তা, আমাদের বাড়িটাই এরকম। তো বাবা বেরোতে, বাবা দেখলো একজন ডেলিভারি বয় বাইক নিয়ে, তার পেছনে যে ব্যাগ থাকে, খাবার থাকে, সেটা রয়েছে, উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি বলছে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, আমি প্রথম এখানে ডেলিভারি দিতে এসেছি, আমাকে এই গলিতে আসতে বলা হয়েছে। আমি মানে খুব ভয় পেয়েছি, মানে প্রথমে তো কিছু কথা বলতে পারছিল না। আফটার 10-20 মিনিটস পর কিছু কথা বলে, লোকে যখন বলে কি হয়েছে, আপনি কোথায় গেছিলেন, কি ব্যাপার কি, তখন বলছে, আমার বাবা তখন দাঁড়িয়ে শুনছে, তখন আমাদের যে ম্যাডাম উনিও বেরোন, বলছে আমি বাবার সাথে ছাতার তলায় দাঁড়িয়ে আছি। ছেলেটি বলছে আমি খাবারটা নিয়ে গলিতে ঢুকতে আমি ফোন করি, যে অর্ডারটা করে সে আমাকে বলল আপনি সোজা যেই লেনটায় ঢুকেছেন ওই লেনটা দিয়ে সোজা আসবেন, আর আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে আমার বাড়ির সামনে যে মন্দিরটা, মন্দিরের একটা বাঁ দিকে একটা ডান দিকে রাস্তা, ডান দিকের রাস্তাটায় ওই লেনটায় কেউ ঢোকে না। তো সেরকম বলেছে, লোকেশন ওয়াইজ গেছে। বলছে, বলে আমি ওনাকে ফোন করতে, উনি বলল আপনি আসুন, আমি এগিয়ে গেলাম, বলল আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, ও রাস্তায় দাঁড়াচ্ছে, আপনি আসুন। বলছে আমি যখন গেছি, মেয়েটা দাঁড়িয়ে রয়েছে ছাতা মাথায় দিয়ে, ছাতাটা এরকমভাবে টেনে নামিয়ে রয়েছে, মানে দূর থেকে উনি, ওনার গাড়ির লেনটা তো পুরো অন্ধকার। বলছে আমি আমার যে বাইকের ফোকাসে দেখছি একজন দাঁড়িয়ে রয়েছে, কোনো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা সাদা রঙের গ্রাউন্ড বা নাইটি, ভেবেছে নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে। বলছে আমি যখন ওনার সামনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি ওনাকে বললাম ম্যাডাম আপনার পার্সেল। উনি না কোনো আমার দিকে তাকানো নেই, কোনো রিয়াক্ট নেই, ওরকমই দাঁড়িয়ে রয়েছে, ওনার মুখ আমি দেখতে পাচ্ছি না, উনি ছাতাটা নিচু করে ধরেছে। তো বলছে ম্যাডাম আপনার ফোন করেছিলাম, আপনার মনে হয় মা বললেন আপনি নিচে দাঁড়িয়ে রয়েছেন, আমি এসছি আপনাদের খাবার দিতে, আপনি নামটা কাইন্ডলি বলবেন। তখন মেয়েটা ছাতা মাথায় ওরকম ঘুরে তাকায়, যখন তাকায় তখন দেখছে মেয়েটার জিভটা না, বলছে বুক পর্যন্ত এরকম ঝুলছে। ও মাই গড, মানে আমি বলছি মানে আমার কীরকম লাগছে ভাবো। ওই অন্ধকার লেন, তখনও পর্যন্ত বাইকের সামনে যে আলোটা ফোকাসে দেখছে, এতটা জিভ ঝুলছে মেয়েটার গলায়, মানে সে দড়ি দিয়ে সুসাইড করেছে, সেইটা দড়িটা আটকানো। বিকট একটা দৃশ্য, যেরকম যদি কেউ ওরকমভাবে সুসাইড করে তার মুখটা যেরকম হয় ওই রকম তার দিকে তাকিয়ে রয়েছে। ও দেখে কোনো রকমে মানে চিৎকার করে বাইক ঘুরিয়ে নিয়ে সোজা, ও আর যেতে পারিনি, কোনো রকম ওখানে নিয়ে এসে মানে ও পড়ে যায়, তারপরে ওকে ওখানে স্থানীয় আশেপাশের লোকরা তোলে। ও তখন ওই কথাটা বলে আমার সাথে এরকম হয়েছে। তখন বলছে তুমি ওই নাম্বারে আবার ফোন করো। যখন ওই নাম্বারে ফোন করছে, ওই নাম্বার কোনো খুঁজেই পাচ্ছে না, কেউ নেই। ভাবতে পারো মানুষের সাথে কত কিছু হতে পারে। আমরা তো সামান্য অনেকে অনেক রকম মানে ব্যক্তিত্ব আমাদের প্রকাশ করে ফেলি, মতামত দিয়ে দিই, কিন্তু ভাবো তো যেই জোম্যাটো বয়টা যার সাথে মানে অনলাইন ডেলিভারি করতে এসেছিলো, যার সাথে এই ঘটনাটা ঘটেছিল, বলো তো তার কি অবস্থা, কি অবস্থা। সেই লেনটা এতটাই খাতারনাক, বলছে ওই লেনে বিকেল 5টার পর কেউ ঢোকে না, ঢুকলে পারে কিছু না কিছু হবেই, নয় কোনো শ্যাডো দৌড়ে চলে যাবে, নাহলে পাশ দিয়ে চলে যাবে, কিছু একটা হবে, কিছু হবেই।
এতটা ভয়ঙ্কর একটা কলকাতার মধ্যে একটা লেন আছে। এবার আমরা যাব তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটা আরো বেশি ভয়ঙ্কর, কিন্তু খুব ছোট। যিনি ট্রেন চালান, আমরা কিছুদিন আগে একটি ঘটনা শুনেছিলাম, ট্রেনের মধ্যে বসে থাকার ঘটনা। উনি রাত্রেবেলা যখন মালগাড়ি চেক করছিলেন, ওনার মুখের একটি ঘটনা আমি তোমাদের বলি, শোনো। বলছে, যখন আমি ট্রেন নিয়ে আসছি, এটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার সাথে শুধু বলে না, যারা ওই ট্র্যাকে ট্রেন নিয়ে যাওয়া আসা করতো, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি তারকেশ্বর লাইন। বলছে, তারকেশ্বর যখন তুমি ট্রেনে করে যাচ্ছ, তারকেশ্বর যে স্টেশন প্ল্যাটফর্ম আসছে, তার আগে না একটা জঙ্গল পড়ে, দু সাইডে জঙ্গল। এখন আছে কিনা আমি বলতে পারবো না। উনি ঘটনাটা যখন বলেছেন, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা, হয়তো তারও বেশি হবে। বলছেন, আমি এরকম সন্ধেবেলা গোধূলি লগ্ন, মানে পুরো অন্ধকার হয়নি, আমি ওখান থেকে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়ি, ট্রেন নিয়ে যখন আসছি, হঠাৎ আমি লক্ষ্য করছি যেই ট্র্যাক থেকে আমার ট্রেনটা যাচ্ছে, আমি তারকেশ্বর থেকে ট্রেন নিয়ে আসছি, যখন যাচ্ছে আমার সাইড থেকে, মানে আমি দেখছি একটা ছেলে, যার শরীরে পরনে মানে কোনো রকম বস্ত্র নেই, উলঙ্গ, একদম স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু তাকে, কিন্তু বোঝা যাচ্ছে। বলছে, আমি দেখছি একটা ছেলে আমার সাথে, আমি তো রয়েছি এ পাশে, ও ট্রেনের পাশের ট্র্যাকটা দিয়ে, যেখান থেকে আমার ট্রেন যাচ্ছে, পাশের ট্র্যাক থেকে দৌড়ে 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 আসছে ছেলেটা। মানে একটা সময় দেখা যাচ্ছে, একটা সময় হাওয়া, একটা সময় দেখা যাচ্ছে, একটা সময় হাওয়া। ছেলেটা এলো, এসে আমি ট্রেনটা, যে আমি তো আমার ট্রেন স্পিডে যেরকম যাচ্ছি আমার ট্র্যাক থেকে, ওই ছেলেটা এসে একবার এপাশ, আবার এপাশ থেকে দৌড়ে গিয়ে, আবার যখন ট্রেনটা তো আমার চলছে কন্টিনিউ, আবার এই পাশ। বলছে, এরকম কোনো মানুষের পক্ষে সম্ভব না ট্রেনের সাথে দৌড়িয়ে ট্রেনের মুখের সামনে দিয়ে রেল লাইনটাকে ক্রস করবে এপাশ এপাশ। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তোমরা কি বলো? তোমরা কি বলো? তোমাদের মতামত কি? কোনোভাবেই সম্ভব না। দাদা ভাই বলেন, আমি যখন তারকেশ্বর থেকে আসি, আমার সাথে যেদিন প্রথম দিন হয়, আমি এসে সাথে সাথে রাতের বেলা যখন আমার ডিউটি আওয়ার্স কমপ্লিট হয়, আমি যখন বাড়ি আসব, তখন ওখানে অনেকের সাথে আমার দেখা হয়। তো তাদেরকে আমি এই ঘটনাটা বলি যে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তখন তারা বলে যে এইটা নাকি তাদের সাথেও হয়েছে, তারাও এরকম দেখেছে। গোধূলির সময় দেখা যায় তাকে, রাতের বেলা হয়তো দৌড়ায়, রাতের বেলা হয়তো অন্ধকারে দেখা যায় না বা কিছু, কিন্তু গোধূলি লগ্ন, মানে একদম অন্ধকার হয়নি, সবে তখন তুমি পশম দেখতে পারবে, গা ঢাকা ঢাকা যখন সন্ধ্যা হয়, ওই সময় কিন্তু দাদাভাই দেখেন। আর তখন ওনারা বলেন, আর যারা ট্রেনের পুলিশ থাকে, মানে রেল পুলিশ, তারা তখন বলেন যে ওইখানে নাকি একটি ছেলে সুসাইড করেছিল ওই ট্র্যাকে। যবে থেকে সুসাইড করে, আর সুসাইড করার টাইমটা ছিল ঠিক ওই 5:30 থেকে 6টার মধ্যে, ঠিক গোধূলির সময়। আর ওই সময় ওই ছেলেটাকে দেখা যায়, ওর পর থেকে, ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই কিন্তু ওরকম দেখা যায়। এটা কিন্তু একদম রিয়েল। আমি জানি অনেকেই হয়তো, আপনারা যারা ঘটনাটা যদি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়, যারা ট্রেন, মানে ট্রেনের সাথে রিলেট, আপনারা ট্রেন চালান, আপনারা যদি, তাহলে আপনারা জানবেন যে এই ঘটনাটা একদম বাস্তব। কেন, আমাকে যে বলেছে সেও কিন্তু ট্রেন চালাতেন, উনি এখন রিটায়ার্ড পারসন। তো এই যে 3টে ঘটনা তোমাদের বললাম, আমি জানি তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগবে, তবুও কমেন্ট বক্স খোলা আছে, আমি জানতে চাই। এবার আমি কমেন্ট করবো, চলো চলো। আমি তোমাদের দুদিন তো কমেন্ট করতে পারিনি, জানি অনেকেই রাগ করো, কিন্তু বুঝতে হবে, আমারও তো শরীর বলো, আমি তো অনেক কাজের মধ্যে থাকি, আর দেয় না গো। আচ্ছা চলো, প্রথম কমেন্ট করেছো আমাদের বাংলাদেশ থেকে মিম, তারপরে আমাদের অনুপম বিশ্বাস ভাই, আয়ান হালদার, প্রদীপ দাস, ত্রিপুরা থেকে বিরাট দাস, তারপরে আমাদের কমেন্ট করেছো সাবিত্রী পারামানিক, আচ্ছা সরি সাবিত্রী পাঠক, তারপর কমেন্ট করেছো তুহিন দান্দ্রে এমপি থেকে, আচ্ছা ইন্দোর, তারপর কমেন্ট করেছো মিটু ভক্তি, হেনা তপাদার দিদিভাই, শৃঙ্খা বণিক, সুদীপ্ত ব্যানার্জি,
এনি এনি রিয়া, শুভঙ্কর ঘোড়ই, সুজাতা বড়ুয়া, পিন্টু ঘোষ, রূপা দে, ময়না দত্ত, শম্পা মিত্র, ঝুমা চ্যাটার্জি, নীলিমা সিংহ, সুমনা ভট্টাচারিয়া, আব্দুল হক ভাই, ঈদের আমাকে ঈদ মুবারক জানিয়েছো, তোমাকেও অনেক অনেক ঈদ মুবারক। যদিও আমি অনেক লেট করে বলছি, কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আমার মুসলিম ভাই বোনদের সবাইকে আমি উইশ করেছি। তারপর হচ্ছে মৌরয়, কৃষ্ণা ধারা, রিয়া রয়, জলি হাজরা দিদিভাই, কিষাণু মান্না, চৈতালি রয়, সুনিতা চন্দ্র, সুনিতা চন্দ্র পরপর দুটো কমেন্ট করেছো। তারপর রূপা ব্যানার্জি, সুজাতা দাস, সৈনী রয়, ছোট্ট মিষ্টি বোন, সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে নীতা বসু, মালা, মালবিকা দে, সরি, সোমা দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, বনানী কর্মকার দিদিভাই। তো আমি সবার কিন্তু কমেন্টগুলো পড়ে নিলাম। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সকলের ওপরে থাকুক। এখনের মতো শুভরাত্রি। আগামীকাল কিন্তু একটা দুর্দান্ত টিপস আসবে, বলে রাখলাম, সাথে থেকো। টিপসটা করতে হবে কিন্তু তোমাদের 26 তারিখ, মানে 26/2/2026, যেদিন অন্নপূর্ণা পুজো। সবাই চোখ রেখো, খুব ইম্পর্টেন্ট একটা টিপস নিয়ে আসছি। এখনের মতো টাটা।